প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ তোমাকে আরও একবার আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সলভ করে দিব এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির বোর্ড বইয়ের 4 নং সৃজনশীল প্রশ্ন। এটা সমাধান করে দিব। বোর্ড বইয়ের 4 নং সৃজনশীল প্রশ্ন। পূর্বে কিন্তু 1 নং 2 নং 3 নং সমাধান করে দিয়েছি এই অধ্যায়ের। তো তোমরা যারা এখনও ওই ক্লাসগুলো দেখোনি তারা ওই ক্লাসগুলো দেখে নাও, আর এই ক্লাসটা তারপর দেখো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাব। দেখো অঙ্কে কি বলছে দেখি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 4 নং সৃজনশীলে। জনাব খালেক 2025 সালের 1 জুলাই নগদ 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্য লেনদেনগুলো ছিল নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয়, নগদে 30,000 টাকার পণ্য ক্রয়, জুলাই 4 তারিখে ক্রয়কৃত আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ প্রদান, ব্যবসায় প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান, চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,750 টাকা। তো আমাদেরকে এখন কি করতে হবে? উপযুক্ত তথ্য হতে মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে হবে। তো স্থায়ী সম্পদের পরিমাণ বলতে আমরা কি বুঝে থাকি? স্থায়ী সম্পদের পরিমাণ বলতে আমরা বুঝে থাকি একটা সম্পদ যেটা তোমাকে একাধিকবার সুবিধা দিবে। যেমন একটা আসবাবপত্র তুমি প্রতিষ্ঠানে কিনে আনার পর এই আসবাবপত্র তোমাকে অনেকবার সুবিধা দেবে, কিন্তু তুমি একটা পণ্য কিনে আনলে সেটা একবারই কিনবে, একবারই বিক্রি করবে, অর্থাৎ একবারই সুবিধা দিবে অন টাইম। কিন্তু কোনো একটা সম্পদ তোমাকে একাধিকবার সুবিধা দিবে। একটা আসবাবপত্র দিয়ে তুমি বছরের পর বছর পণ্যদ্রব্য বিক্রি করবে, পণ্যদ্রব্য সাজিয়ে রাখবে, কিংবা তুমি ব্যবহার করবে প্রতিষ্ঠানে। তো দেখো একটা আসবাবপত্র ক্রয় থেকে শুরু করে একদম পরিবহন, মানে ক্রয় করার পরে কি করে? পরিবহন করে নিয়ে আসে, জাহাজ ভাড়া দেয়, তারপর ওইটার সংস্থাপন ব্যয় লাগে, সরকারকে ট্যাক্স দেওয়া লাগে, সব মিলিয়ে সব কিছু মিলিয়ে ওইটাকে আমরা কি বলে থাকি বলো তো? স্থায়ী সম্পদের মোট ক্রয় মূল্য বলে থাকি। মানে ও ক্রয় থেকে শুরু করে ওর যত খরচ আছে সব একসাথে করতে হবে। তাহলে এই অঙ্কে দেখো, এই অঙ্কে কি বলা আছে। তো তার আগে আমরা একটা ছোট ছক করে নিই। উপযুক্ত তথ্য হতে মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদেরকে তারিখ বিবরণ, তারিখ বিবরণ টাকাটাকে একটা ছক করতে হবে। দেখো এটা হচ্ছে 4 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্নের সমাধান। ওকে, 4 নং প্রশ্নের সমাধান। তারপর দেখো, তারপর কি লিখবো আমরা? এটা হচ্ছে স্থায়ী সম্পদের পরিমাণ, মোট স্থায়ী সম্পদের পরিমাণ। তো এখানে লিখবো কি? ক, মোট স্থায়ী সম্পদের পরিমাণ। স্থায়ী সম্পদের পরিমাণ। ওকে, 2025 সাল, সম্ভবত 2025 সালের জুলাই মাস, তাই না? সো 2025 সালের জুলাই 1 তারিখ। তো আমরা কোনো স্থায়ী সম্পদ কিনেছিলাম কিনা, সেই স্থায়ী সম্পদ কেনার পরে তার পরিবহন খরচ দিছি কিনা, মানে জিনিসটা নিয়ে আসার খরচ দিছি কিনা, তারপর সেটার কোনো সংস্থাপন ব্যয় আছে কিনা, তার কোনো ট্যাক্স আছে কিনা, তারপরে তার কোনো জাহাজ ভাড়া আছে কিনা, সেটা সংস্থাপন করতে, চালু করতে, মেশিনটা চালু করতে কিছু খরচ হয়, সেই খরচটা হলো কিনা, এইসব বিষয়গুলো আমরা এখন দেখব যে আসলে এগুলো আছে কিনা। তো দেখো, জনাব খালেক ব্যবসা শুরু করছে 1,20,000 টাকার 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে। নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে। দেখো, নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয়। এই যে 66,000 টাকা এই আসবাবপত্র ক্রয় করছে, এই আসবাবপত্র ক্রয় করছে। তো আমরা লিখবো আসবাবপত্র ক্রয় জুলাইয়ের 4 তারিখে, জুলাইয়ের 4 তারিখ আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 66,000 টাকা, নগদে 66,000 টাকা। তাহলে এখানে লিখবো 66,000 টাকা। তারপর নগদে পণ্য ক্রয় জুলাই 4 তারিখে ক্রয়কৃত আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ 4,000 টাকা। এই 4,000 টাকা লিখবো। তাহলে আমরা এটা কত তারিখে হয়েছিল? এটা আমরা 15 তারিখে নিয়ে আসছিলাম। তাহলে এখানে জুলাইয়ের 4 তারিখের পর জুলাইয়ের 15 তারিখ। তাহলে কি লিখবো? বহন খরচ, আসবাবপত্র, আসবাবপত্র
আসবাবপত্র, আসবাবপত্র কি বলছে দেখো, আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ, তাহলে আসবাবপত্র এর পরিবহন খরচ, পরিবহন খরচ। তো পরিবহন খরচ কত ছিল, 4000 টাকা ছিল পরিবহন খরচ, তাহলে 4000 টাকা এখানে লিখতে হবে। তাহলে এখন ব্যাপারটা এরকম হলো না যে আমি একটা আলমারি কিনেছি আমার বাসার কাছাকাছি একটা দোকান থেকে, আর সেই আলমারিটার দাম নিছে 5000 টাকা, আর আমার ফ্রেন্ড আর একটা আলমারি একটু দূর থেকে কিনছে, তারটা নিছে 3000 টাকা, কিন্তু তার আনার খরচ 2000 টাকা পড়ছে। তাহলে আমি কাছাকাছি থেকে কিনলাম কত দিয়ে, 4000 টাকা দিয়ে, আর ও 3000 টাকা দিয়ে কিনে 2000 টাকা ওর খরচ হয়েছে। আচ্ছা, এই 2000 টাকা ছাড়া তুমি বলবা ওর জিনিসের দাম 3000 টাকা, ওর জিনিসের দাম কিন্তু এই 3000 আর ওই 2000 যোগ করেই হবে 5000 টাকা, অর্থাৎ ওরটার দাম পড়লো 5000 টাকা। তাহলে এই যে আনয়ন যে খরচটা, এই আনার খরচটা কেন হয়েছে, শুধুমাত্র ওই আসবাবপত্রের জন্য, না হলে কিন্তু ওর খরচ হইতো না। ওর খরচ, ওর কি 2000 টাকা কি ডেলি খরচ হবে না, ওইখানে ওর খরচ শুধুমাত্র আসবাবপত্রের কথা চিন্তা করে 2000 টাকা খরচ হয়েছে। এই জন্য কোনো স্থায়ী সম্পদ কিনলে ওইটাকে ওর সাথে ধরতে হয়, ঠিক আছে, ওর সাথে ধরতে হয়। তাহলে ব্যাপারটা বুঝছো? এবার এইখানে হ্যাঁ, এই স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত যত খরচ আছে সব যোগ করে দিতে হয়। তাহলে 66 আর 4 70,000 টাকা, ব্যাস 70,000 টাকা, ডান। এটা হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। এখন চলো পরেরটাতে দেখি। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য, তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। দেখো আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি। আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কিভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে
প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আরও অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু এই ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারেই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগায় যাবা, ক্লাস দেখবা। পরেরটাতে বলা আছে কি? পরেরটাতে বলা আছে পিউ ট্রেডার্সের জুলাই 15 থেকে 30 তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট। তার মানে কি বলতেছে? কারণের জন্য একটা ঘর, ডেবিট ক্রেডিটের জন্য একটা ঘর, টাকার জন্য একটা ঘর, টাকার জন্য ঘর, একটা পক্ষ বা হিসাব লিখতে হবে, পক্ষ বা হিসাব লিখতে হবে, পক্ষ বা হিসাব লিখতে হবে, আর একটা কি লিখতে হবে? তারিখ লিখতে হবে, তারিখ। তাহলে কতগুলো ঘর হবে? তারিখ, পক্ষ বা হিসাব, টাকা, কারণ, ডেবিট ক্রেডিট। সো চলো আমরা ছকটা করে নেই। আমি ছকটা করে রেখেছিলাম, সেটাই আমরা এখন ব্যবহার করব এখানে। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, তারিখের ঘর এখানে, তারিখগুলো আমরা বসিয়ে ফেলেছি, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা মানে ডেবিট টাকা ক্রেডিট টাকা দুটো এখানে লিখবো, আর একটা কি? কারণ লিখবো। এইবার আমরা লিখে ফেলি, চলো। তো প্রথমে কি বলেছিল দেখো, পিউ ট্রেডার্সের জুলাই 15 তারিখ থেকে শুরু হবে কাহিনী, 15 থেকে 30 তারিখ। তো আমরা আগে 15 তারিখের কাছে যাই, 15 তারিখের পর 30 তারিখ, 4টা এন্ট্রি, হ্যাঁ, 4টার জন্য 4 মার্ক পাবা। তো 15 তারিখের ঘটনাটা কি আছে দেখো, জুলাই 4 তারিখে ক্রয়কৃত আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ 4000 টাকা। তো এই পরিবহন খরচ আসলে কেন দেয়া হয়েছে? আসবাবপত্র কেনার জন্য। আসবাবপত্র না কিনলে এই পরিবহন খরচ লাগতো না, এজন্য এই পরিবহন আর আমদানি শুল্ক বলো, আর হচ্ছে মানে ওই পরিবহন মানে আসবাবপত্র আমদানি করার জন্য খরচ বলো, শুল্ক বলো, অথবা ওর সংস্থাপন ব্যয় বলো, কিংবা ওর রেজিস্ট্রেশন বলো, সব খরচ যত খরচ হবে আমরা আসবাবপত্রের ঘাড়ের উপর চাপিয়ে দিব। তাহলে আমরা লিখব কি? আসবাবপত্র হিসাব। কারণ এই 4000 টাকা আসবাবপত্র মানে এই 4000 টাকা পরিবহন খরচটা কিন্তু আসবাবপত্রের দামটা আর একটু বাড়াই দিচ্ছে। আসবাবপত্র ছিল 66000 টাকা, আর ওর বহন খরচ আরও 4000, মোট হলো কত? 70000 টাকা। অর্থাৎ আসবাবপত্রের দামটা কিন্তু আরও বেড়ে গেল। তো এই জন্য আমরা আসবাবপত্র আরও বাড়াই দিব। সো আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আর আমরা তাকে তো নগদ টাকা দিব, আমরা নগদ টাকা প্রদান করেই তো আমরা আসবাবপত্রটা নিয়ে আসবো, তাই না? পরিবহন করে। তাহলে নগদ টাকা কমে যাবে, নগদ টাকা কমে গেলে ক্রেডিট হয়। তাহলে আমরা প্রথমে লিখব কি? আসবাবপত্র হিসাব ডেবিট। এখানে লিখব আসবাবপত্র হিসাব, হ্যাঁ, আসবাবপত্র হিসাব এখানে লিখব ডেবিট। আচ্ছা, টাকা ছিল কত? 4000 টাকা। ওই যে 4000 টাকা খরচ হয়েছে ওইটা লিখবো এখানে। এখন কারণ কি? আসবাবপত্র হিসাব কেন ডেবিট হলো? আমি যত পরিবহন করব আসবাবপত্রের দাম তত বাড়বে, অর্থাৎ আসবাবপত্র নামক সম্পদটা বাড়বে, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি। হ্যাঁ, তাহলে কি? সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি হিসাব কত প্রকার মনে আছে? হিসাব কিন্তু 5 প্রকার: আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব। তার মধ্যে সম্পদ এবং ব্যয় এই দুটো জিনিস বৃদ্ধি পেলে ডেবিট হয়ে যায় আসবাবপত্র। আচ্ছা, আমি আসবাবপত্রটা কিভাবে এনেছি? মুখে মুখে এনেছি নাকি তাদের কিছু টাকা পয়সা দিতে হবে না? দিতে হবে। তাহলে তাদের টাকা পয়সা দিতে হবে, এই কারণে আমার টাকা কমে যাবে। তাহলে আমার টাকা কমে গেলে আমি লিখব কি? নগদান হিসাব। নগদান হিসাব। আচ্ছা, আমার নগদান হিসাব কি হবে? কমে যাবে। তো নগদ টাকা নামক সম্পদ কমে যাবে। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ হ্রাস পাবে। তাহলে এখানে লিখব কি? সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস। তো সম্পদ হ্রাস পাবে কত টাকা? 4000 টাকা। 4000 টাকা, এটা কি? ক্রেডিট। ক্রেডিট, 4000 টাকা ক্রেডিট। ওকে। তারপর জুলাইয়ের 20 তারিখে দেখো, জুলাইয়ের 20 তারিখ, 15-র পর 20 তারিখ, ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8000 টাকা প্রদান। আচ্ছা, মণিহারি কিন্তু একটা ব্যয়, পণ্য ক্রয় যেমন একটা ব্যয়, তো মণিহারি কি? মণিহারি নামটাই একটা ব্যয় বোঝায়। তাহলে তুমি যত মণিহারি ক্রয় করবে তত তোমার ব্যয় বাড়বে। এজন্য মণিহারি হিসাব
ক্রেডিট হবে, ওই ডেবিট হবে। মণিহারি হিসাব ডেবিট হবে। মণিহারি একটা ব্যয়, এজন্য মণিহারি হিসাব ডেবিট হবে। কেন ডেবিট হবে? বলো তো? কারণ ব্যয় বৃদ্ধি, 8,000 টাকা ব্যয় বৃদ্ধি, এখানে লিখবো ব্যয় বৃদ্ধি। তারপর মণিহারি ক্রয় করছে আমি কিভাবে, দেখো তো? ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদে 8,000 টাকা প্রদান। তাহলে এই নগদ টাকা দিয়ে মণিহারি কেনার কারণে আমার নগদ টাকা কমে যাবে। তাহলে আমার নগদ টাকা কমে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট। কেন ক্রেডিট লিখলাম? কারণটা লিখব। কারণটা কি বলতো? কারণ নগদ টাকা নামক সম্পদ কমে যাচ্ছে। তাহলে লিখব কি? সম্পদ হ্রাস। তারপর জুলাইয়ের 25 তারিখ চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা। আচ্ছা, আমি চেকের মাধ্যমে বিক্রয় করতেছি। আমি আসলে এখানে মূলত কাজটা করতেছি কি বলতো? আমার কাজটা হচ্ছে বিক্রয়। কাজটা কি? বিক্রয়। আর বিক্রয় হচ্ছে একটা আয়। যত আমি বিক্রি করব তত আমার আয় বাড়বে। আমি বিক্রি করব না, আয় বাড়বে না, যা আছে তাই থাকবে। তাহলে বিক্রি করার কারণে আমার আয়টা বৃদ্ধি পাবে। তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমি বিনিময়ে কি পাচ্ছি? নিশ্চয়ই নগদ টাকা, আর না হলে ব্যাংকে টাকা পাচ্ছি, এই যে চেকে। আর চেকে না পাইলেও সেটা দেনাদার হয়ে যেত, মানে সম্পদ হয়ে যেত। তাহলে আমি চেকে পাচ্ছি, ব্যাংকে টাকা বাড়বে আমার। আমি যত বিক্রি করব তত আমার ব্যাংকে টাকা বাড়বে। তো ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হয়। লিখব কি? ব্যাংক হিসাব। আর বিক্রি করতেছি না? বিক্রি করতেছি, তাহলে বিক্রয় একটা আয়। লিখব কি? বিক্রয় হিসাব। তো ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা বিক্রি করেছি আমি ব্যাংকের চেকের মাধ্যমে? 80,000 টাকা। তাহলে এখানে লিখবো 80,000 টাকা। 80,000 টাকা। আচ্ছা বলো তো এখানে তাহলে আমি ব্যাংক হিসাব কেন ডেবিট দিলাম? কারণ ব্যাংক একটা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে লিখবো সম্পদ বৃদ্ধি। দ্বিতীয়ত হচ্ছে আমি বিক্রয় করেছি, আমার আয় বৃদ্ধি পাচ্ছে, আর আয় যত বৃদ্ধি পাবে তত ক্রেডিট হবে। তাহলে এখানে কারণটা কি? ক্রেডিট লেখার কারণটা হচ্ছে আয় বৃদ্ধি। মানে তোমার ধান্দা থাকবে ওই পাশে লিখবা কি? আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্বের মধ্যে কখন কোনটা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ডেবিটটা আগে লিখবা, ক্রেডিটটা পরে লিখবা। জুলাইয়ের 30 তারিখে দেখো, মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। মালিক প্রতিষ্ঠান থেকে 5,750 টাকা উত্তোলন করছে। এতে করে দেখো, মালিক যদি দেয় তাহলে মূলধন বাড়ে, মালিক যদি নেয় তাহলে মূলধন কমে। মালিক দিলে মালিকানা সত্ত্ব বাড়ে, মালিক নিলে মালিকানা সত্ত্ব কমে। আর মালিকানা সত্ত্ব হচ্ছে 5 প্রকার হিসাবের: আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব যত কমবে তত ডেবিট হবে, মালিকানা সত্ত্ব যত বাড়বে তত ক্রেডিট হবে। তাহলে এই উত্তোলন করার কারণে মালিকানা সত্ত্ব কিন্তু আরও কমবে। মালিক দিলে মূলধন, আর মূলধন হলে মালিকানা সত্ত্ব বাড়ে। মালিক নিলে উত্তোলন, মালিক নিলে ওটারে উত্তোলন বলা হয়। উত্তোলন যত হবে তত কি? মালিকানা সত্ত্ব কমে, অর্থাৎ ডেবিট হবে। তাহলে আমরা লিখব কি? উত্তোলন হিসাব। এখানে লিখব উত্তোলন হিসাব। 5,750 টাকা। 5,750 টাকা। দেখো, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো এখানে লিখব কি? মালিকানা সত্ত্ব হ্রাস। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি উত্তোলন করছে সে? পণ্য দ্রব্য নাকি নগদ টাকা? তো নগদ টাকা যখন উত্তোলন করবে তখন প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে। নগদ টাকা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। তাহলে লিখব কি? নগদান হিসাব। এটা হচ্ছে ডেবিট, কারণ এই যে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। আর এই যে নগদান হিসাব একটা কি? ক্রেডিট, কারণ নগদ টাকা নামক সম্পদ হ্রাস পাচ্ছে, ক্রেডিট। 5,750 টাকা নগদ টাকা নামক সম্পদ হ্রাস। সো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন চলো গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি কি করা যায়। পিউটারার্সে জুলাই মাসের শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ। আচ্ছা চলো আমরা মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য ছকটক করে ফেলি, মালিকানা সত্ত্ব নির্ণয় করে ফেলি।
ওকে, মালিকানা সত্ত্বের জন্য আমাদের দরকার কি? মালিকানা সত্ত্বের জন্য দরকার তারিখ বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, অর্থাৎ টাকা যেটাকে আমরা বলি। এটা হচ্ছে গ, মালিকানা সত্ত্বের পরিমাণ। মালিকানা সত্ত্বের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ। এখন হচ্ছে 2025 সাল, 2025 জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ। দেখো আমরা মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করে থাকি? আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করি, মালিক প্রথমে যে মূলধন দেয় তার সাথে আয়গুলো যোগ করি, ব্যয়গুলো বাদ দেয়, উত্তোলন হলে বাদ দেয়। তো এখন দেখো 1 তারিখে মালিকানা সত্ত্ব যেটা, মানে মালিক যেটা নিয়েছে মূলধন, সেটা আমরা প্রথমে লিখব। তো মালিক দুইটা জিনিস আনছে, 1,20,000 টাকা নগদ আনছে আর 75,000 টাকার পণ্য আছে, দুটোই তো আনছে। তো দুটোই তো মালিকের জন্য একটা কি মূলধন, হ্যাঁ, প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে লিখব কি? প্রারম্ভিক মূলধন, বা শুধু মূলধন আনায়ন লেখো, মূলধন লেখো, শুধু মূলধন। কত টাকার মূলধন আনছে ব্র্যাকেটে আমরা একটু যোগ করে দিব, 1,20,000 আর 75,000 টাকা, 1,20,000 আর হচ্ছে যোগ 75,000 টাকা, 75,000 টাকা। তাহলে 1,20,000 আর 75,000, 1,95,000 টাকা। ওকে, এবার দেখো যে 75,000 টাকার উনি পণ্য কিনছিল, এটা কি প্রতিষ্ঠানে কি হচ্ছে ধরতে হবে না? মালিক দিছে দেখে কি এটা কি ধরা যাবে না? এটা তো একটা ব্যয়, তাই না? পণ্যদ্রব্য একটা ব্যয় না? ওটাকে আমরা মালিক দিছে দেখে মালিকের মূলধন হিসেবে মালিকরে দিছি যে ভাই এটা তোমার মূলধন, কিন্তু আমার অ্যাঙ্গেলে আমি এটাকে আমার মূলধন ধরতে পারবো না। মানে আমি প্রতিষ্ঠান হলে আমার মূলধন আমি ধরবো না, আমি চিন্তা করব কি এটা হচ্ছে আমার একটা ব্যয়। তাহলে এই জুলাইয়ের 1 তারিখ দিয়ে এই পণ্যদ্রব্যটাকে শুধু ব্যয় বলবো, এই জন্য কি লিখবো? পণ্য ক্রয়, পণ্য ক্রয় 75,000 টাকা, এটা বিয়োগ হবে 75,000 টাকা, হ্যাঁ, এটা বিয়োগ হবে, এটা একটা ব্যয়। তারপরে দেখো, তারপরে প্রত্যেকটা এন্ট্রি দেখতে হবে, এখানে কোনো ধরাবাঁধা তারিখ নেই, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয়, কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে সেটা আসে না, কারণ স্থায়ী সম্পদ কিনলে সেটা তো ব্যয় না, সেটা সম্পদ। যেটা আমি বিক্রি করার জন্য কিনছি সেটা একটা ব্যয়, আবার যেটা ক্রয় করেছিলাম বিক্রয়ের জন্য সেটাই হচ্ছে কি একটা আয়, তাই না? নগদে 30,000 টাকার পণ্য ক্রয়, এই যে পণ্য ক্রয়, নগদ হোক, বাকি হোক, চেকে হোক, যেভাবেই হোক, পণ্য ক্রয় করছে, অর্থাৎ একটা ব্যয় হয়েছে। তো ব্যয় হলে হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব কমে যায়, হ্যাঁ। তো হলো পণ্য ক্রয় 30,000 টাকা, জুলাইয়ের 12 তারিখ, জুলাইয়ের 12 তারিখ পণ্য, হ্যাঁ, পণ্য ক্রয় 30,000 টাকা। তাহলে এখানে 30,000 টাকা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, 30,000 টাকা। তারপর দেখো পণ্য ক্রয়ের পরে নগদে 30,000 টাকার পণ্য ক্রয়ের পরে জুলাইয়ের 4 তারিখে আসবাবপত্র পরিবহন খরচ, ওটাও আসবাবপত্রেরই একটা পার্ট, ওটা এখানে লেখা যাবে না। ব্যবসার প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদে 8,000 টাকা প্রদান। মণিহারি কিন্তু একটা খরচ, এটা নিয়মিত খরচ হয়, খাতা কলম পেন্সিল রাবার এই ধরনের জিনিস যেটা প্রতিষ্ঠানে নিয়মিত লাগে। তাহলে মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান। তাহলে এই মণিহারি ক্রয় এটা একটা খরচ। কত তারিখ? মণিহারি ক্রয় হচ্ছে 20 তারিখ, জুলাইয়ের 20 তারিখ। মণিহারি এখানে লিখব মণিহারি, মণিহারি, হ্যাঁ, মণিহারি ক্রয় কত টাকা বলো তো? 8,000 টাকা, 8,000 টাকা। তাহলে এখানে লিখবো 8,000 টাকা, বাদ দিব। তারপর কি আছে? 8,000 টাকার পরে চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা, বিক্রি করছি, আয় হয়েছে, আয় হলে যোগ করতে হয়, তখন লিখবো কি? বিক্রয়, জুলাইয়ের 25 তারিখে বিক্রয়, বিক্রয় এটা আবার যোগ হবে, বিক্রয় হচ্ছে 80,000 টাকা যোগ হবে, 80,000 টাকা যোগ হবে, আয় হয়েছে, আয় হলে যোগ করতে হয়। তারপরে 25 তারিখের পর 30 তারিখ মালিক কর্তৃক উত্তোলন, 30 তারিখ মালিক উত্তোলন করছে, মালিকের এই মালিকানা সত্ত্ব কমে যাবে নর্মালি, তাহলে উত্তোলন, উত্তোলন 5,750 টাকা, 5,750 টাকা, এটা উত্তোলন করছে 5,750। এবার আমি সবগুলো এখানে কি করব? যোগ বিয়োগ করব, সবগুলো এখানে যোগ বিয়োগ করব, ঠিক আছে? যোগ বিয়োগ করলেই আমাদের কাজ শেষ। দেখো প্রথমে আমরা 1,95,000 টাকা তুলব, 1,95,000 টাকা, প্রথমে 1,95,000 টাকা তুলব, তারপরে বাদ 75,000 টাকা, 75,000 টাকা, তারপরে বাদ 30,000 টাকা, 30,000 টাকা, তারপরে বাদ 8,000 টাকা, 8,000 টাকা, তারপর যোগ 80,000 টাকা, 80,000 টাকা, তারপরে বিয়োগ 5,750 টাকা,
5,750 টাকা। তাহলে কত হয়? 1,56,250 টাকা। এই যে 1,56,250 টাকা, এটা হচ্ছে হ্যাঁ মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের পরিমাণ। বলছিল কি প্রশ্নের মধ্যে? স্বত্বাধিকারের পরিমাণ না, দেখো তো মালিকানা সত্ত্বের পরিমাণ। তাহলে লিখবো কি? অতএব মালিকানা সত্ত্ব। অতএব মালিকানা সত্ত্ব। ব্যাস হয়ে গেছে আমাদের কাজ। সো ক্লাসটা ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিও আমার এই পরিশ্রমের ফলস্বরূপ। তাহলে হয়তো বা আমি আরও নতুন নতুন ভিডিও তোমার জন্য তৈরি করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।